TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানটিকে দুটো ভাগে ভাগ করেছি। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমটি হচ্ছে স্বপ্নের বাড়ি। আমরা বাড়ি নিয়েই বেশি কথা বলি, কারণ এটি আমাদের আমেরিকায় আসার পরেই যে স্বপ্নটি আমরা আগে দেখি সেটি হচ্ছে আমার নিজের একটি বাড়ি, নিজের একটি ঘর। তো সেটি আমরা সবসময় নিউ ইয়র্ক নিয়ে কথা বলি। আজকে নিউ ইয়র্ক নয়, আজকে নিউ ইয়র্কের বাইরে সস্তায় কোথায় বাড়ি কিনতে পারি, বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে, সেইটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ ওয়াশিংটন ডিসির সাউথ ইস্ট এলাকায় 100,000 থেকে 300,000 ডলারের মধ্যে কিভাবে আমরা বাড়ি কিনতে পারবো, কিভাবে নিজের স্বপ্নের ঠিকানাটা গড়ে তুলতে পারবো, এটি আমাদের আলোচনার প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে, বিশেষ করে এই আধুনিক যুগে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেন যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সম্পর্কের ভেতরে টানাপোড়েন, একেবারে আত্মীয় হোক অনাত্মীয় হোক সবার ক্ষেত্রে যে টানাপোড়েন দেখা দিচ্ছে, সেই টানাপোড়েন কেন হচ্ছে এবং কিভাবে এটাকে আমরা মীমাংসা করতে পারি, মানুষ কেন একজন আরেকজনকে বোঝে না, কেন ভুল বোঝাবুঝি হয়, এটি আমাদের আজকের দ্বিতীয়াংশের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের জনাব লিটু চৌধুরী, রিয়েলটর, ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ডিসি। জনাব লিটু চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ TVN24 এর সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আমরা আমাদের এই স্বপ্নের বাড়ি, যেটা আমরা সবসময় দেখে থাকি, কেবল নিউ ইয়র্কের মধ্যেই নয়, আমরা নিউ ইয়র্কের বাইরে আপনাদের ওয়াশিংটন ডিসির সাউথ ইস্ট এলাকায় কিভাবে আমরা একটি বাড়ি কিনে যে স্বপ্ন পূরণ করতে পারি, আপনার সাথে এই বিষয়টি আলোচনা করার আগে এর গুরুত্বটি সামান্য একটু তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, স্বপ্ন, এই ছোট্ট স্বপ্নটার ভেতরে লুকিয়ে থাকে হাজারো মানুষের আশা, পরিশ্রম আর এক টুকরো নিরাপদ জীবনের আকাঙ্ক্ষা। নিজের একটা বাড়ি, যেখানে দিনের শেষে ফিরে আসা যায় নিশ্চিন্তে, যেখানে সন্তানের হাসি, পরিবারের ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন একসাথে বাসা বাঁধে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আজকের এই সময়ে বিশেষ করে ওয়াশিংটন ডিসির মতো এত ব্যয়বহুল শহরে নিজের বাড়ি কেনা অনেকের কাছেই যেন এক দূরের স্বপ্ন। তাই প্রশ্নটা এখন শুধু বাড়ি কিনবো নয়, প্রশ্নটা হচ্ছে আসলেই কি সম্ভব। অবশ্য এত কিছুর মাঝেও সাউথ ইস্ট ডিসিতে তুলনামূলক কম দামে বাড়ি পাওয়ার কথা আমরা শুনে থাকি। সেই এলাকায় 100,000 থেকে 300,000 ডলারের মধ্যে সত্যিই একটি নিরাপদ, বসবাসযোগ্য, ভবিষ্যৎ সম্ভাবনাময় বাড়ি পাওয়া সম্ভব। তাই এই অনুষ্ঠানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব বাস্তবতা কি, সুযোগ কোথায়, আর আপনি এখানে একটি বাড়ি কিনতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি দীর্ঘদিন ধরে ডিসি এলাকার হাউজিং মার্কেট নিয়ে কাজ করছেন এবং অসংখ্য মানুষকে তাদের স্বপ্নের বাড়ি খুঁজে পেতে সাহায্য করেছেন। তার কাছেই শুনবো স্বপ্নটা কত বাস্তব, আর সেই স্বপ্নে পৌঁছানোর পথটা আসলে কেমন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের মূল আলোচনা। ডিসির সাউথ ইস্ট এলাকায় 100,000 থেকে 300,000 ডলারের মধ্যে বাড়ি কিনুন এবং নিজের ঠিকানা, স্বপ্নের ঠিকানা গড়ে তুলুন। জনাব লিটু চৌধুরী, আজকের এই বিষয়টি ডিসির সাউথ ইস্ট এলাকা নিয়ে আপনার কাছে একটু ভূমিকা আমি তুলে ধরেছি দর্শকদের কাছে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি আমি করতে চাই, এই ডিসির সাউথ ইস্ট এলাকায় 100,000 থেকে 300,000 ডলারের মধ্যে বাড়ি যে কিনবো আমরা, যেখানে এটা বাড়ি কেনার বাস্তবতাটা ঠিক কেমন, এটা কি এখনো সম্ভব নাকি কঠিন হয়ে গেছে, দয়া করে একটু বলবেন। ধন্যবাদ রানা ভাই। আমেরিকান ড্রিম হাউস, সেটা যদি ওয়াশিংটন ডিসিতে হয়, আমেরিকার রাজধানী যাকে বলা হয়, আমেরিকার প্রাণকেন্দ্র, পুরো পৃথিবী যেখানে যেখানে তাকিয়ে থাকে এই রাজধানীর দিকে, এটি হচ্ছে ওয়াশিংটন ডিসির 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে আপনার নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। এখন অনেকের কাছে কোশ্চেন দেখতে পারে, এটা কি সম্ভব 1 লাখ থেকে
$1 লক্ষ থেকে $3 লক্ষ ভিতরে কি ওয়াশিংটন ডিসি সাউথ ইস্টে বাড়ি কিনা যায়, এটা সম্ভব। এবং সেটি ডকুমেন্টারি আপনাদেরকে আমি কিছু কিছু উদাহরণ দিব, যেটা আপনারা চাইলে এটা সম্ভব। প্রথমে আমি বলি ডিসি, এটাকে বলে ডিসি ওপেন হাউস ডোর প্রোগ্রাম। আপনি চাইলে সাউথ ইস্টে 1 লক্ষ থেকে 1 লাখ থেকে $3 লাখ ভিতরে আপনি এই প্রোগ্রামে ইউজ করে আপনি বাড়ি কিনতে পারেন, যদি আপনার কাছে কোনো ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্টের কোনো পেমেন্ট না থাকে। এটা সম্ভব, এটা কোনো ব্যাপার না। অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, ডিসিতে কিভাবে 1 লক্ষ থেকে 3 লক্ষ ডলারের ভিতরে আমরা বাড়ি কিনতে পারবো। সাউথ ইস্টে আমি অসংখ্যবার গিয়েছি, অসংখ্যবার ট্রানজাকশন করেছি। ডিসিতে রিসেন্টলি 2 days ago আমি একটা ক্লোজিং করেছি, সেটা নর্থ ওয়েস্টে একটু এক্সপেন্সিভ জায়গা, সেখানে বাড়ি কিনাটা $500,000 থেকে $1 million পর্যন্ত একটা টাউন হাউস বলেন, সিঙ্গেল হাউস বলেন, ওখানে ওই প্রাইস রেঞ্জটা বিদ্যমান। কিন্তু সাউথ ইস্টে 2 থেকে 3টি এখনো জিপ কোডে, যেটি লাস্ট 2 years ago আমি আমার একজন ফরেন বায়ার, উনি এখন ফ্রান্স অবস্থান করে ওনার কাজের কারণে, উনি একটা ক্যাশ প্রপার্টি কিনেছে $135,000, সেটা আমার ট্রানজাকশন ছিল, এবং সেটি রেন্ট আউট করেছে অ্যারাউন্ড 1400। তো 135 থেকে $150,000 আপনি ইনভেস্টমেন্ট করে যদি আপনার 1,200 থেকে $1,400 রেন্ট দেন, সব যদি ক্যাশে কিনেন, এবং সেখানে যদি কন্ডো ফি থাকে মিনিমাম $300 থেকে $350, আপনি চাইলে ওই কন্ডো ফি মাইনাস করে আপনি $1,000 ইজিলি মেক করতে পারেন। তো আপনি বলছেন সাউথ ইস্টের কথা বলছেন, তো সাউথ ইস্ট ডিসি কোন কোন এলাকায়, যেমন আমি কিছু জানি যে অ্যানাকোস্ট্রিয়া, কংগ্রেস হাইটস, এগুলো কি তুলনামূলকভাবে কম, এই সমস্ত এলাকায় কি তুলনামূলকভাবে কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে, নাকি এখানেও এখন বেড়ে গেছে? আপনার কি অভিমত কি? ডিসির আসলে সাউথ ইস্টের টোটাল 22 জিপ কোড, আপনি 2001 থেকে শুরু করে 20020, এবং আরো 2টি জিপ কোড আছে 20024, 20032। আপনারা যারা এই প্রোগ্রাম টিভিএন এর মাধ্যমে দেখতেছেন, দর্শকরা পুরো আমেরিকাতে বসে এবং আমেরিকার বাইরে, আপনারা চাইলে আমাদের এই ইনফরমেশন গুলো আপনারা জাস্টিফাই করতে পারেন। এখনো ডিসির সাউথ ইস্টের সব জায়গা যে এক্সপেন্সিভ সেটা ভুল, এবং সব জায়গাতে সে অপরচুনিটি আছে সেটাও ভুল। কিন্তু আপনার চাইলে, আপনার ইচ্ছা থাকলে, আপনার 20020 এটা অ্যানাকোস্টিয়া বলেন, 20024 সাউথ ইস্ট ডিসি বলে, 20032, এই 3টা জিপ কোডে এখনো প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি অ্যাজ এ ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে থাকার জন্য আপনি কিনতে পারেন, এবং ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনতে পারেন। তো এক্ষেত্রে এই যে বাজেট আমরা বললাম 1 লক্ষ থেকে 3 লক্ষ ডলারের মধ্যে বাড়ি পাওয়া, এই বাজেটের মধ্যে যারা বাড়ি কিনতে চান তাদের জন্য কি কন্ডো ভার্সাস টাউন হাউস ভার্সাস ফিক্সার আপার, কোনটা বেশি যুক্ত? আপনার পরামর্শ কি? লো বাজেট হলে আপনার কন্ডোটা সবচেয়ে, আপনার $1 লক্ষ দিয়ে তো আর আপনার টাউন হাউস আর সিঙ্গেল হাউস কিনতে পারবেন না। তাও তো আপনার একটা স্বপ্ন পূরণ হলো, যেখানে আপনার রেন্ট পে না করে আপনার $150,000 দিয়ে $2 bedroom, 1 full bath, লিভিং, কিচেন, ডাইনিং একটা কন্ডো কিনতে পারবেন লো কন্ডো পেমেন্টে, যেটা আমরা কন্ডো ফি বলি। যদি আপনার বাজেটটা $300,000 থাকে, আপনি ইজিলি টাউন হাউস 3 লেভেলের একটা টাউন হাউস কিনতে পারেন, যেখানে কোনো এইচও নাই, কোনো কন্ডো ফি নাই, আচ্ছা, অনলি ফর মান্থলি পেমেন্ট। তো এক্ষেত্রে আমরা তো একটা নির্দিষ্ট বাজেটের কথা বললাম, 1 থেকে 3 লক্ষের মধ্যে। তো অনেক সময় আমরা কম দামের বাড়িতে হয়তো আমরা প্রাইস পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে এটা কম দাম, কিন্তু এর বাইরেও কিছু হিডেন কস্ট থাকে বা লুকানো কস্ট থাকে। সেক্ষেত্রে বাড়িটির রিনোভেশন, HOA, ফিজ, এসব নিয়ে একজন ক্রেতা কিভাবে সচেতন থাকবেন? একজন অভিজ্ঞ রিয়েলটর হিসেবে আপনার কাছ থেকে সেই পরামর্শটা চাই। অনেক সুন্দর কোশ্চেন রানা ভাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোনো ব্যাপারে আপনি একজন অভিজ্ঞ এবং ফুল টাইম রিয়েলটরের কাছে ধর্ণা দিবেন, এবং একজন অভিজ্ঞ পার্সনের কাছে যাবেন।
অনেকে আমরা অনেক সময় সামান্য কিছু বেনিফিটের জন্য আমরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিই, সেটা না করে আপনি একজন ফুল টাইম রিয়েলটার কাছে যাবেন যার অভিজ্ঞতা বেশি, দীর্ঘদিন ধরে সে কাজ করে, তার মাঠ পর্যায়ে বাস্তবিক অভিজ্ঞতা আছে, বিভিন্ন ট্রানজাকশন। ডিসির বাসা কিনাটা কিন্তু এত ইজি না, আবার এত ডিফিকাল্ট না। ইজি না কেন? ডিসিটা যে একটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং হিস্টোরিক এরিয়া, এটাতে এটার যে যারা এই এই জায়গায় রিয়েল এস্টেটের যারা রিয়েলটার হিসাবে কাজ করেন তাদের কিছু দক্ষতা কাজ করতে হয়। সেটা হচ্ছে যে আপনার ডিসির কন্ট্রাক্টটা একটু ক্রিটিক্যাল টাইপের, যেহেতু এটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং এটা একটা হিস্টোরিক এরিয়া। সেই ক্ষেত্রে আপনি যে বলছেন যে হিডেন ফির কথা, জি ডিসির মোস্টলি টাউন হাউস এবং সিঙ্গেল হাউসে কোনো এইচওএ ফি নাই। বিকজ যে সময় ডিসির এই প্রপার্টি গুলো মেক করা হয়েছিল তখন গভর্নমেন্ট থেকে এইচওএ হোম ওনার অ্যাসোসিয়েশনের জন্য কোনো বাধ্যবাধকতা ছিল না। মোস্টলি বলতে গেলে 99% শুধু কন্ডোর ক্ষেত্রে কন্ডো ফি থাকে। কন্ডো ফি পুরো আমেরিকাতে আছে, এটা সব একটা জায়গাতেই, হ্যাঁ। পার্ট অফ ম্যানেজমেন্ট। কন্ডো ফি যেটা বলি আমরা, যে কন্ডো ফিটা নিই সেটা নিয়ে আপনাকে কিন্তু তারা সার্ভিসটা দিচ্ছে। এর অর্থ নয় যে আপনি কন্ডো ফি দিয়ে লুজার হচ্ছেন। এটা একটা ভেরি ভেরি সিনসিয়ার কোশ্চেন। অনেকে মনে করে কন্ডো ফিটা অনেক। আসলে আপনি যদি 2 বেডরুম 1 ফুল বাথ 1 লিভিং রুম 1 কিচেন একটি কন্ডো কিনেন, সেটা ডিসিতে কিনেন আর ডিসির বাইরে কিনেন। আচ্ছা, আমি ডিসি দিয়ে উদাহরণ দিই। 2 বেডরুম 1 ফুল বাথ 1 লিভিং রুম 1 আপনার একটা কন্ডো কিনেন। কন্ডো ফি যদি আন্ডার $500 হয়, সেটা আপনার রিয়েলটা জাস্টিফাই করে দেখবে এর বাইরে কোনো হিডেন ফি আছে কিনা, অন্য কোনো ম্যানেজমেন্ট ফি আছে কিনা, রিলোকেশন ফি আছে কিনা, কন্ট্রিবিউশন চার্জ আছে কিনা, লিভ চার্জ আছে কিনা, পার্কিং এর চার্জ আছে কিনা, পার্কিং অ্যাভেলেবেল আছে কিনা। এই জন্যই আপনাকে একজন অভিজ্ঞ এবং ফুল টাইম এবং একজন প্রফেশনাল রিয়েলটার আপনাকে খুঁজতে হবে, যে এই জিনিসগুলা আপনার দেখবে। কেন তার কাজ হচ্ছে যে আপনাকে ওই জিনিসগুলো দেখে এবং আপনার সাথে অনেস্টি বজায় রেখে আপনার স্বপ্নটা বাস্তবায়ন করা। তো কন্ডো ফি যদি আরাউন্ড $500 থাকে, আপনি তো লুজার না। আপনাকে দেখতে হবে যে কন্ডো ফির ভিতরে কি কি ইনক্লুড করা আছে। যদি কন্ডো ফির ভিতরে ইলেকট্রিক, ওয়াটার এবং গ্যাস ইনক্লুড করা থাকে এবং পার্কিং ইনক্লুড করা থাকে, ইউ গুড টু গো। বিকজ আপনি যদি একটা কন্ডোর ভিতরে 4 জন মানুষ থাকে, হাজবেন্ড ওয়াইফ প্লাস দুজন ছেলে, ওদের ছেলে মেয়ে, ওদের ফ্যামিলি মেম্বার থাকে, আপনার এক মাসে আপনার ওয়াটার বিল তো $150 আসে, $100 গ্যাস বিল আসে, $200 তো আপনার ইলেকট্রিক চার্জ আসে। তো সেই টাকাটা আপনি কন্ডো ফির মাধ্যমে দিচ্ছেন, ফুল সার্ভিস দিতে পারছেন এবং আনলিমিটেড ইউজ করতে পারতেছেন। শুধু আপনাকে দেখতে হবে যে কন্ডো ফির ভিতরে কি ইনক্লুড করা আছে। যদি আপনার 500 এর ভিতরে এগুলো ইনক্লুড করা থাকে, ইটস গুড টু গো। ওকে, মোস্টলি কোশ্চেন করে যে কন্ডো ফির ভিতরে ইলেকট্রিক নাই, আপনার গ্যাস নাই, ইজ ফাইন। তাহলে কন্ডো ফি হবে তখন কত, সেটা আপনার ক্ষেত্রে হোক, ডিসির ক্ষেত্রে হোক, ডিসির বাইরে হোক, এই ইনফরমেশনটা আমি সবাইকে দিচ্ছি। সেটা $300 থেকে $350 যদি হয়, ইউ আর গুড টু গো। বিকজ ওয়াটার অ্যাড করা আছে, তাহলে আপনি ওয়াটার বিলটা পে করতে হতেছেন, আনলিমিটেড ওয়াটার ইউজ করতে পারতেছেন। ইভেন ম্যানেজমেন্ট যেটা আছে, ম্যানেজমেন্ট আপনাকে সবকিছু টেক কেয়ার করতেছে। সবকিছুর শেষ কথা, বটম লাইন হচ্ছে যে আপনাকে দেখতে হবে আপনার এজেন্টের মাধ্যমে, এবং এজেন্টও আপনাকে সততার সহিত আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য যা যা করণীয়, যা যা হিডেন জিনিসগুলো আসে, সেই জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করে আপনাকে এটাতে আপনার স্বপ্নটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সে সহায়তা করে। আমি মনে করি সেটাই। তার মানে আপনি যেটা বললেন সেক্ষেত্রে হচ্ছে যে স্বল্প মেয়াদে হয়তো মনে হতে পারে যে আমার একটু টাকা বেশি গেল, কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করলে এটা লাভই অনেক বেশি, যেটা আপনার আলোচনার মধ্যে দিয়ে বোঝা গেল। তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে ফিক্সার আপার এটা কিনে যদি রিনোভেট করলে কি সত্যি লাভ হয়, নাকি অনেক ক্ষেত্রেই ঝুঁকি বেশি থাকে? ফিক্স এন্ড আপার ক্ষেত্রে এটা আমাদের রিয়েল এস্টেটে কমন কোশ্চেন হয়েছে ফ্লিপিং। আপনি ফ্লিপ করবেন, মানে একটা বাড়ি কিনে আর একটা ফ্লিপ করবেন। সেটা অসংখ্য ইনভেস্টর এবং যারা স্মার্ট, যারা সৎভাবে হালালভাবে ইনকাম করে খেতে চায় আমেরিকার মতো জায়গায়, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা পন্থা। আমি কেন বললাম এই কথা? আপনি একটা বাড়ি কিনলেন ডিসিতে, অসংখ্য জায়গায়, ইভেন সাউথ ইস্টে অসংখ্য অপরচুনিটি এখনো পড়ে রয়েছে, যেখানে আপনার 100,000 150,000 দিয়ে
আপনি একটা অ্যাজিজ বাড়ি কিনলেন, আপনার রিয়েলটারের মাধ্যমে রিয়েলটার আপনাকে এটা খুঁজে দিবে, সেটাকে আপনার পরিশ্রম করে আপনি এটাকে ফ্লিপ করে $50,000, ম্যাক্সিমাম $50,000 আপনি খরচ করলেন, আপনি এটা নির্দ্বিধায় এটা $300,000 বিক্রি করতে পারবেন। যদি 1 ইয়ারে যদি 3 থেকে 4টা এরকম ঘটনা আপনি করেন, আপনি করতে পারেন ফ্লিপ, তাহলে তো আপনার অন্য কিছু করার দরকার নাই, এবং হালাল ভাবে সৎভাবে এই টাকাটা উপার্জন করছেন। এই টাকাটা বিভিন্ন ভাবে সোর্স থেকে নেওয়া যায়, আপনার ক্যাশ থেকে আপনি ইউজ করতে পারেন, আপনি হার্ড মানি নিতে পারেন, আপনি ব্যাংক থেকে লোন নিয়েও ফ্লিপিং করতে পারেন। শুধু এই ক্ষেত্রে আপনার সদিচ্ছাই যথেষ্ট। আমি মনে করি বাড়ি কেনার ক্ষেত্রে শুধু ডিসি না, আমেরিকার যে কোনো জায়গা বা যে কোনো কাজের ক্ষেত্রে, আমেরিকা এমন একটা কান্ট্রি, গড ব্লেস আমেরিকার জন্য আমরা বলি, এটা একটা বিউটি কান্ট্রি যেখানে সব ধরনের অপরচুনিটি পড়ে রয়েছে। শুধু আপনার ইচ্ছা এবং টিভিএন এর মতো এরকম টিভি থাকলে, আমরা যেভাবে মার্কেটটাকে ব্লাস্ট করছি গত 5-7 বছর 10 বছরে, যেভাবে আমরা জানছি, আমার জানার মতো যদি আমি আজ থেকে 10 বছর আগে টিভিএন এর এই প্রোগ্রাম গুলো দেখতাম বা জানতাম, বা টিভিএন এর প্রোগ্রাম এরকম কেউ আমাদেরকে দেখাইতো, আমি 10 বছর আগে বাড়ি কিনতাম। তখন তো আমাদেরকে দেখানোর মতো কোনো রাস্তা ছিল না। আমাদের হাতে সময় কম, সবশেষ একটি প্রশ্ন করি, আপনার এই প্রথম অংশ শেষ করতে চাই। আমরা বাড়ি কিনতে গেলে, যে কোনো জায়গায় বাড়ি কিনতে গেলে আমরা কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করি, আইন শৃঙ্খলার অবস্থা চিন্তা করি, ভালো স্কুল আছে কিনা, রাস্তাঘাট আছে কিনা, ট্রান্সপোর্ট ঠিক মতো আছে কিনা, মসজিদ মন্দির আছে কিনা ইত্যাদি চিন্তা করি। তো আমরা যদি এই সাউথ ইস্টের ডিসের যদি এই এলাকায় যদি বাড়ি কিনতে চাই, এই সুবিধাগুলো কতটুকু আছে 1 মিনিটের মধ্যে বলবেন। যথেষ্ট সুবিধা আছে এবং যথেষ্ট প্রোগ্রাম আছে, এবং অনেক কিছু এখানে বিদ্যমান। এটা একটা ওয়াশিংটন ডিসি, পুরো আমেরিকার একটা প্রাণকেন্দ্র এবং হার্ট অফ আমেরিকা বলে। আপনার ইচ্ছার উপরে নির্ভর করে, এবং ওখানে অসংখ্য বিজনেস অপরচুনিটি বলেন, অসংখ্য জব অপরচুনিটি বলেন, মেট্রো সুবিধা বলেন, সবকিছু আছে। এবং ডিসির বিভিন্ন হাউজিং প্রোগ্রাম আছে, যেটা দিয়ে আপনি সে হাউজিং প্রোগ্রাম ইউজ করে গভর্নমেন্ট আপনার জন্য টাকা নিয়ে বসে আছে, সেটা ইউজ করে আপনি শুধু এক্সপার্ট হলে এবং আপনি একজন ভালো রিয়েলটার খুঁজে নিয়ে এই প্রোগ্রামগুলো ইউজ করে কিন্তু আপনি একটা আপনার স্বপ্নের বাড়ি কিনতে পারেন। সেটা ইনফরমেশন দিয়ে HPAP, হোম পারচেজ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, সেটা ইউজ করে আপনার ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্টে এই টাকাটা আপনি নিতে পারেন। আপনার ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, বিভিন্ন ল্যান্ডার আপনাকে সুবিধা দিচ্ছে। আমি মনে করি যে পুরা আপনাদেরকে একটা সহজ বাংলা কথা বলি, আপনাদের ইচ্ছার উপরে আপনাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব লিটু চৌধুরী। আমাদের হাতে সময় নেই, তাই প্রথম অংশ শেষ করতে হচ্ছে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা কেউ না কেউ চিন্তা করবোই যে ডিসির এই সাউথ ইস্ট এলাকায়, যেহেতু আপনি বললেন বর্ধিষ্ণু একটা অঞ্চল, উন্নতির দিকে যাচ্ছে, ভালো স্কুল কলেজ মাদ্রাসা বা ইত্যাদি ইত্যাদি, মানে কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছুই ভালো, হাসপাতাল সবকিছু আছে, নিশ্চয়ই আমরা চিন্তা করবো। শুধুমাত্র যে নিউ ইয়র্ক বা অন্য স্টেটে যেখানেই থাকি না কেন সেখানের মধ্যে সীমাবদ্ধ থাকবো তা নয়, এক জায়গায় আছে আরেক জায়গায় আমরা করতে পারি। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ডিসি সাউথ ইস্ট এলাকায় $100 থেকে $300,000 মধ্যে কিভাবে বাড়ি কিনে স্বপ্নকে পূরণ করতে পারি সেটি আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই আমরা এটা বিবেচনা করে দেখতে পারি। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পরে সে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ কেন একজন আরেকজনকে বোঝে না, কেন ভুল বুঝাবুঝি হয়, এটি আমাদের এখন খুবই একেবারে মারাত্মক সংক্রমণ আকার ধারণ করেছে প্রতিটা পরিবারের ক্ষেত্রে, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশে আলোচনা করতে চাই মানুষ কেন একজন আরেকজনকে বোঝে না, কেন ভুল বোঝাবুঝি হয়। এটি আমরা প্রতিনিয়তই দেখে থাকি এবং এটার কি সমাধান আছে সে বিষয়গুলো আমরা অনেকেই বের করতে পারি না, সে কারণে অনেক অসম্ভব কিছু ঘটে যায়। সেই অবস্থা থেকে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয়জন জনাব মাহবুব সিদ্দিক, ম্যানেজমেন্ট কমিউনিকেশন এবং পার্সোনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ। জনাব মাহবুব সিদ্দিক, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। কিন্তু এটা আনইউজুয়াল বিষয়, অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। তা আপনার সাথে এটি বলার আগে একটু দর্শকদের সাথে বিষয়টি সম্পর্কে গুরুত্বটা তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, কেন আমরা এত কাছাকাছি থেকেও একে অপরকে বুঝতে পারি না? একই ঘরে বসে, একই টেবিলে খেয়ে, একই ছাদের নিচে থেকেও কেন একজন মানুষের কথা আরেকজনের হৃদয়ে পৌঁছয় না? কেন ভালোবাসা থেকেও জন্ম নেয় দূরত্ব, যত্ন থেকেও তৈরি হয় ভুল বোঝাবুঝি? আমরা প্রতিদিন কথা বলি, হাজার হাজার শব্দ ব্যবহার করি, কিন্তু সত্যি করে কি আমরা একে অপরকে শুনি?
নাকি আমরা শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি? আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই দৌড়চ্ছি ক্যারিয়ার, স্বপ্ন, সফলতা, কিন্তু দৌড়ের মাঝে কোথাও কি আমরা হারিয়ে ফেলছি আমাদের আন্তরিকতা? আমরা কি সত্যি সত্যি নিজেদের বাস্তবতা মেনে নিতে পারছি, নাকি আমরা এমন একটি মুখোশ পড়ে আছি যেখানে সত্য লুকিয়ে থাকে আর ভুল বোঝাবুঝি বাড়তেই থাকে? মানুষকে বোঝা এটা কি এতটাই কঠিন, নাকি আমরা ঠিকভাবে চেষ্টা করছি না? সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা খুঁজে দেখব কেন মানুষ মানুষকে বোঝে না এবং কিভাবে আন্তরিকতা, বাস্তবতা এবং কমিউনিকেশন, এই তিনটি শক্তিশালী ভিত্তি আমাদের সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে পারে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন এমন একজন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং পার্সোনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ, যিনি আমাদের দেখাবেন কিভাবে শব্দের বাইরে গিয়ে আমরা হৃদয়ের ভাষা বুঝতে পারি। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের মূল আলোচনা। মানুষ কেন একজন আরেকজনকে বোঝে না, কেন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়? জনাব মাহবুব সিদ্দিকী, আমি একটু বিষয়টির গুরুত্ব তুলে ধরছি, কারণ আমাদের সময় খুব, আলোচনা কম, এর মধ্যেই বোঝানোর চেষ্টা করি বিষয়টিকে। আপনার কাছে প্রথমে জানতে চাইব, মানুষ এই যে একজন আর একজনকে যে বোঝে না, কেন? প্রবলেমটা কোথায়? খুব সুন্দর কোয়েশ্চেন রানা ভাই। এবং আরেকটা জিনিস আমি কুইকলি যেটা বলতে চাই, যে যদিও আমি টেকনোলজি বা এগুলো নিয়ে কাজ করি, বাট আসলে 20+ ইয়ার্স আমাকে ম্যানেজমেন্ট এবং লিডারশিপে কাজ করছি, যেখানে আমাকে টিম বিল্ড করতে হয়েছে, যেখানে আমাকে প্রজেক্ট ডেলিভারি দিতে হয়েছে, যার ফলে আসলে এই সাবজেক্টটার সাথে আমার রিলেশনশিপটা আসলে লং টাইম। এবং আপনি যে সুন্দরভাবে কোয়েশ্চেন করছেন, আসলে যেটা বলতেছেন যে, এবং এটার যদি আমরা যদি এটার আসলে ডেপনেসও দেখি, আপনিও বলছেন ব্যাপারটা যে সেটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফ থেকে, আমাদের ম্যারিজ লাইফের কথা বলেন, আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্কের কথা বলেন, তার সাথে আমরা যদি কর্পোরেট লেভেলে যাই, সেখানেও কিন্তু এই যে বোঝাবুঝি, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা, হ্যাঁ, এটা হচ্ছে না। এবং আপনি যদি দেখেন, সিম্পল আমি একটা স্ট্যাটিস্টিক দিব, যেটা গ্যালাপ থেকে স্ট্যাটিস্টিক করা হয়েছে, অনলি 30% এমপ্লয়ি মনে করে যে তাদের ম্যানেজাররা তাদেরকে বোঝে, অনলি 30%। এবং এখানে কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডেও, যেখানে আসলে এইটার থেকে আমার যে ইন্টারেস্টটা তৈরি এটা এই সাবজেক্টের উপরে, এখানে যে কর্পোরেট ওয়ার্ল্ডে প্রচুর লোকজন তারা যখন জব চেঞ্জ করতেছে, তারা ম্যানেজার কুইট করতেছে, কোম্পানি কুইট করতেছে, তার পিছনে মেইন ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এবং আপনি যদি দেখেন, এখন টেকনোলজির যুগে এসে, হ্যাঁ, যেটা হচ্ছে যে এই বোঝাবুঝির ব্যাপারটা কিন্তু আরও বেশি ব্যাপক হয়ে যাচ্ছে বলে আমি যেটা দেখি। যেমন সিম্পলি আমি এরকম অনেক ম্যানেজারকে দেখি যে যারা হয়তো বা মিটিং করতেছে, তারা একই অফিসের মধ্যে আছে, বাট তারা জুমে মিটিং করতেছে, অথবা তারা কিন্তু আসলে যখন জুমে মিটিং করতেছে তখন তারা তাদের ক্যামেরা অন রাখতেছে না। আসলে সেইখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে, যে ব্যারিয়ারটা তৈরি হচ্ছে, আমি এর মধ্যে অনেকের যখন দেখা যায় যে ঈদের পরে অনেকের যখন বাসায় গেছি, হয়তো বা কোনো ইভেন্টে, দেখা যাচ্ছে আমাদের সন্তানদেরকে যখন আমরা ডিনার বা লাঞ্চের জন্য ডাকতেছি, তাদেরকে আমরা টেক্সট পাঠাচ্ছি। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আরো ব্যাপকভাবে হয়ে উঠতেছে। বাট যাই হোক, কুইকলি আমি যেটা বলবো, আসলে এখানে ভুল বোঝাবুঝির আমি সিম্পলি যেটা বলবো, যে এটা পিছনে আসল কারণটাই হচ্ছে, আমি মনে করি, মোর লাইক এডুকেশন। হ্যাঁ, এবং আমরা অনেক সময় মনেই করি যে হ্যাঁ, ভুল মানে বোঝাবুঝির ব্যাপারটা হয়তো বা ন্যাচারাল। হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন যে আমি আমি প্রাইমারি স্কুল শেষ করছি, হাই স্কুল শেষ করছি, আমি কলেজ ইউনিভার্সিটি শেষ করছি, হ্যাঁ, আমি কিন্তু কখনোই এরকম কোনো কোর্সে কিন্তু সাবজেক্টে কিন্তু কোর্স হয় নাই যেখানে তারা আমাকে আসলে কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে হয়, কিভাবে বুঝতে হয়, সেই কথাটা নিয়ে কিন্তু তারা কখনোই এটা নিয়ে কথা বলা হয় না। হ্যাঁ, আমরা 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 আমাদের ম্যারিজ লাইফে ঢুকতেছি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে আমাদের কোনো প্রোগ্রাম হয় না। হ্যাঁ, আমরা জবে জয়েন করতেছি, আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে প্রোগ্রাম হয় নাই। সুতরাং আসলে এটা আমি সামাজিক, মানসিক না কোন লেভেলে নিব, বাট এটা আসলে আমি মনে করি যে এটার পিছনে মেইন কারণটা হচ্ছে যে এডুকেশনটা আমাদের শিক্ষার ক্ষেত্রে। সেই সাথে যদি আপনার সাথে আমি বলতে চাই যে এই ভুল মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝির মূল কারণে, মানে মূল কারণ হিসেবে কি আপনি মনে করেন যে শিক্ষার বাইরেও যে মানসিক, সামাজিক বা কমিউনিকেশনগত ব্যর্থতাও কাজ করছে? আপনার কি মনে হয়? এটা 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 হতেই পারে। আমরা যদি আসলে এটাকে পুরা জিনিসটাকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, সেটা অবশ্যই মানসিকেও যেতে পারে, সামাজিকও যেতে পারে। বাট আসল ব্যাপারটাই হচ্ছে, আমি যেটা দেখি সেটা হচ্ছে আসলে আমাদের কোনো এডুকেশন বা আমরা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব দিই না। আমি অনেকদিন আগে একজন রাইটারের বই পড়ছি, যেখানে সে খুব সুন্দরভাবে বলছে যে আপনি যখন একটা টিভি কেনেন, সেখানে কিন্তু সেই টিভির সাথে ম্যানুয়াল আসে।
হ্যাঁ, এখন আপনি যখন একজন 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 সন্তান যখন জন্মগ্রহণ করতেছে, সেখানে কিন্তু কোনো ম্যানুয়াল আসতেছে না যে তার সাথে আসলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে। বাট হ্যাঁ, আমি কুইকলি যেটা বলবো, আমি এটাকে যেভাবে দেখি যে সেটা হচ্ছে, এটা আসলে কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেটা কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে পিওরলি একটা সায়েন্স। এটাকে আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা হিসেবে দেখি। এবং আপনি যখন আসলে ওই অ্যাঙ্গেল থেকে এটাকে দেখবেন, তখন দেখবেন যে আসলে এই ব্যাপারটার মধ্যে যে আসলে ভুল বোঝাবুঝি নিয়ে যে ভুল বোঝাবুঝি, এইটার পিছনে কারণটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড, মানে এইটার ক্লারিটিটা নাই। এবং এখানে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা কি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর আসলে 3টা ফর্মুলা, 3টা সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং এর পিছনে। এটাকে আমরা বলতে পারি 3টা ইনগ্রেডিয়েন্ট। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যেটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে যে ফর্মুলার ক্ষেত্রে 3টা সিক্রেটের কথা, 3টা সেই সিক্রেট কি কি? অবশ্যই। সুতরাং 3টা যেটা সিক্রেট হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংটা তখনই হবে, বা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, ফার্স্ট ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে আন্তরিকতা, বা আমরা ইংলিশে যেটাকে বলি অ্যাফিনিটি। আচ্ছা, হ্যাঁ, আন্তরিকতা থাকতে হবে। এখন মনে করেন যে যার সাথে আপনার আন্তরিকতা নাই, তার সাথে তো আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ওইভাবে হবে না। এখানে লেভেল হইতে পারে, আপনার যার প্রতি কম আন্তরিকতা আছে তার সাথে কম আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বাট আন্তরিকতা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সেখানে ডেফিনেটলি আমরা আন্তরিকতা কিভাবে বিল্ড করতে পারি সেটা কুড বি ডিফারেন্ট কনভারসেশন, বাট একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আন্তরিকতা থাকতে হবে। সেকেন্ড যে রিয়ালিটা থাকতে হবে সেটা হচ্ছে রিয়ালিটি, বাস্তবতা। এবং বাস্তবতাটাকে আসলে হয়তো বা আমরা বিভিন্নভাবে, ফিলোসফিক্যালভাবে, সাইকোলজিক্যালভাবে এটাকে আমরা অনেক, মানে একটাকে ভেগনেস নিয়ে আসি, একটা অনেক বড় কিছু নিয়ে আসি। বাট আমি সিম্পলভাবে আপনাকে আমি বাস্তবতার কথা বলবো। বাস্তবতাটা ব্যাপারটা হচ্ছে কিন্তু আসলে এগ্রিমেন্ট। আপনি একটা কালার দেখতেছেন, আপনি বলতেছেন যে এটা গ্রিন, আমি কালারটা দেখে বলতেছি যে এটা ব্লু। তার মানে আপনার আর আমার বাস্তবতা ডিফারেন্ট। এটা বাস্তবতার ব্যাপার হচ্ছে পুরাপুরিটাই হচ্ছে একটা এগ্রিমেন্ট। যদি হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন যদি একটা বিষয় এগ্রি করে, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু সেখানে যখন তারা এই এগ্রিমেন্টটাতে যাবে না, সেখানেই আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হবে। এটা ভেরি সিম্পল একটা ব্যাপার, এটা এত বড় কোনো কিছু ব্যাপার না। থার্ড ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কমিউনিকেশন, যে মানে কথার আদান প্রদানের যে ব্যাপারটা আছে। এবং এখানে আসলে কি, কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি যেটা বললাম যে আপনি এখনকার দিনে যেটা হচ্ছে, আমরা যদি আমাদের সন্তানদের সাথে যদি টেক্সটে কথা বলি, তাদেরকে ডিনারে আসার জন্য বা তাদের সাথে কথা বলতে যাওয়ার জন্য, আপনি যদি দেখেন এখানে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে। এখানে কিন্তু আন্তরিকতা তৈরি হচ্ছে না। আন্তরিকতার যে ব্যাপারটা হচ্ছে, এখানে ক্লোজনেসের ব্যাপার আছে। হ্যাঁ, আন্তরিকতার ব্যাপারটা হচ্ছে আপনার এখানে ভালোবাসা। এবং আপনি দেখবেন যে আপনি যাকে পছন্দ করেন বা আপনার সাথে যার আন্তরিকতা আছে, আপনি যখন তার পাশাপাশি বসে কথা বলতেছেন, আপনি কিন্তু অনেক ক্লোজ কথা বলতেছেন। যার সাথে আপনি আন্তরিকতা কম, আপনি দেখা যাচ্ছে আপনি কিন্তু তার সাথে একটু দূরত্ব বজায় রেখে কথা বলতেন। মানে সিম্পল জিনিস। এখন কথা হচ্ছে, আমরা যদি কখনো মনে করি যে ওকে, আমার একটা ফ্রেন্ডের সাথে আমি আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে চাই, রাইট, এটাকে তাকে আমি আরো ভালোভাবে বুঝতে চাই, ভেরি সিম্পল হিসাব। এখন আমরা যদি এই এডুকেশনটা না থাকে, আমরা যদি আসলে না জানি যে এটার ফর্মুলাটা কি, আন্ডারস্ট্যান্ডিং আমি যেভাবে দেখি এটা একটা পিওর ফিজিক্স। আমরা যদি চাঁদে যেতে চাই, গ্রাভিটি ভেগ করার জন্য আমাকে যে ফোর্সটা দিতে হবে, এটার ফর্মুলা কিন্তু নিউটন দিয়ে গেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু ম্যাথমেটিক্স। আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার দেখেন, এটারও কিন্তু ফর্মুলা এক্স্যাক্টলি এখানে আছে। এখন যদি আমরা কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে চাই, আমাকে আন্তরিকতা বাড়াতে হবে। হ্যাঁ, সেখানে ভালোবাসা বাড়াতে হবে। আর আমার যদি আন্তরিকতা না থাকে, সেখানে আন্ডারস্ট্যান্ডিং হবে না, সেখানে বাস্তবতা আসতে হবে। এখন মনে করেন যে ছেলে মেয়ের ক্ষেত্রে যদি বাবা মা ছেলে মেয়ের কাছ থেকে এক ধরনের রিয়ালিটি চায়, এক ধরনের তাদের একটা প্রত্যাশা থাকে, এখন ছেলে মেয়ের রিয়ালিটি বা তাদের বাস্তবতা যদি একসাথে না, তার মানে কি, তাদের দুইজনের মধ্যে যদি সেই এগ্রিমেন্টটা না হয়, সেই ক্ষেত্রে তো
সেই ক্ষেত্রে তো সেখানে আন্ডারস্ট্যান্ডিং হবে না। সুতরাং আপনি যদি দেখেন একটা সিম্পল ব্যাপারগুলো, বাট হ্যাঁ এখানে ডেফিনেটলি প্রতিটা ইনগ্রেডিয়েন্টের আরও ডিপনেসের ব্যাপার আছে, এখানে ইনগ্রেডিয়েন্টের ভিতরে ফর্মুলা আছে, কমিউনিকেশনের মধ্যে ফর্মুলা আছে, যেখানে এখন আমি সিম্পলভাবে অনেককে যেটা বলি, মনে করেন যে আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, সেখানে ম্যানেজার অসম্ভব ভালো মানুষ এবং সে আমাকে বিভিন্নভাবে হেল্প করে, কিন্তু প্রতিদিন সকালে যখন আমি অফিসে ইন করি আমি তাকে গুড মর্নিং বলি, বা সে সেটাকে অ্যাকনলেজ করে না। হ্যাঁ আপনি জানেন নিউ ইয়র্ক সিটিতে এটা অহরহ হচ্ছে, রাইট? আপনি যদি রাস্তায় হাঁটতে যায়, যদি আপনি কোনো নেইবারকে বলেন গুড মর্নিং, দেখবেন যে তারা অনেক সময় ভয় পায় যে কে গুড মর্নিং বললো, তাই এখানে কিন্তু কোনো রেসপন্স আসতেছে না। সেখানে কি হচ্ছে, সেখানে কমিউনিকেশনটা একক ভিত্তি হয়ে যাচ্ছে এবং দূরত্বটা তৈরি হচ্ছে। এখন আমি যদি আমার সন্তান যদি আমার কাছে আসে, সে যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে বা আমার সাথে কনভারসেশনে যায়, আর আমি যদি তখন ফোনে, সোশ্যাল মিডিয়া বা টিভিতে মনোযোগ দিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই কমিউনিকেশনটা ভালো হবে না। আর যদি কমিউনিকেশন ব্রেক হয়, তৈরি হবে না, সেখানে আন্ডারস্ট্যান্ডিং তাহলে হবে না। সেক্ষেত্রে যে আমরা যদি কমিউনিকেশনের যে ইফেক্টিভ কমিউনিকেশন, এই যে ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে মানুষ কি বেশি শুনতে চায় না বেশি বলতে চায়, এক্ষেত্রে কোনটিকে গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই এটা আসলে রাবে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, তার কারণ আমরা ঘন্টার পর ঘন্টা প্রচুর সময় ব্যয় করি এই আপনার লিসেনিং বা এই যে কমিউনিকেশনের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি অনেক আগে আমি একটা বই পড়ছিলাম লিসেনিংয়ের উপরে, সেখানে আমার কাছে যেটা মানে সিম্পল একটা ফ্রেজ যেটা আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে কি আসলে এই যে লিসেনিংয়ের ব্যাপারটা কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে একটা রেসপেক্ট। এখন আমার ওয়াইফ আমার সাথে কথা বলতে চাচ্ছে, সেখানে আমি তাকে শুনবো, এটা যে তাকে শোনার জন্য যে আমাকে বিভিন্ন জিনিস চিন্তা করে শুনতে হবে এমন কোনো কথা নাই। এটা হচ্ছে সিম্পল একটা রেসপেক্ট দেখানো, একজন আরেকজনকে রেসপেক্টের জন্য আমাদেরকে শোনাটা উচিত। বাট হ্যাঁ আপনি যেটা কোয়েশ্চেনটা করলেন, আসলে মানুষ শুনতে চায় না বলতে চায়, এখানে আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। বাট আমি সিম্পলি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে কি, অনেক সময় আমরা যখন কথা বেশি বলি, হ্যাঁ কথা বেশি বলার সম্বন্ধে আমার কোনো জাজমেন্ট নাই, বাট এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এটা আমি ফিজিক্স নিয়ে কথা বলতেছি, ফর্মুলা নিয়ে কথা বলতেছি, অনেক সময় এখানে আসলে ব্যাপারটা হয় কি, এটা কিন্তু এক ধরনের কম্পালসিভনেস। হ্যাঁ, অনেক সময় আপনি দেখবেন অনেকে হয়তো আপনার সাথে কথা বলতেছে, এখন সে যে কথা বলতেছে আপনাকে কিন্তু কোনো কথা বলার সুযোগ সে দিচ্ছে না। এখন তার মানে সে যে কমিউনিকেশন তার খারাপ তা না, ব্যাপারটা হচ্ছে কি এটা তার মধ্যে একটা কম্পালসিভনেসটা আছে, এবং এইখানে কিন্তু কমিউনিকেশনের যে ফর্মুলাটা সেটা ব্রেক হয়। কমিউনিকেশনে যেটা ফর্মুলা, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। আমি আপনাকে, কমিউনিকেশন আসলে ব্যাপারটা কি, আমি আপনাকে একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, আপনি সেইটাকে অ্যাকসেপ্ট করতেছেন, সেটাকে আপনি চিন্তা করতেছেন, বুঝতেছেন, বোঝার পরে আপনি ওইটার উপরে একটা রেসপন্স আমাকে দিবেন। হ্যাঁ, এখন কমিউনিকেশনটা যদি এমন হয় যে আমি যদি কম্পালসিভলি কারোর সাথে কথা বলতে যাই, আমি যদি তাকে এখানে আমাদের এখানে একটা টার্ম আছে, এটাকে আমরা অ্যান্সার হাঙ্গার। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে কথা বলতে কন্টিনিউয়াসলি কথা বলতে যাচ্ছে, সে যাকে সে কথা বলতেছে সে কিন্তু আসলে অ্যান্সারটা দিতে পারতেছে না, কিন্তু সেখানে একটা কমিউনিকেশনের একটা অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে। এটাকে ডেফিনেটলি একটা ব্যালেন্স হইতে হবে। এখানে যেটা আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা কমিউনিকেশনের যে ব্যাপারটা সেটা আসলে কিভাবে হওয়া উচিত, টু ওয়ে কমিউনিকেশনটা কিভাবে হওয়া উচিত, সেইটার ব্যাপারেও আমাদের নলেজ থাকতে হবে। সেখানে দেখা যাবে যে আমরা যদি এই নলেজটা রাখি তখন আমাদের কমিউনিকেশনটা বেটার হবে। এবং এখানে শুধু তাই না, আমি যেটা একটা কথা বললাম যে অনেক সময় কমিউনিকেশনের ব্যাপার হচ্ছে কি এখানে অ্যাকনলেজমেন্ট নাই। এখন আপনি চিন্তা করেন, আমরা যদি কাউকে সালাম দেই আর যদি সেই সালামের উত্তরটা না নেয়, তার মানে কি এইখানে যে গ্যাপটা হচ্ছে সেই অ্যান্সারটা কিন্তু কখনোই আসতেছে না। আপনি একটা জিনিস দেখবেন যে আপনি যদি কখনো কাউকে কল করেন বা কারোর সাথে কমিউনিকেশন করেন বা কাউকে টেক্সট পাঠান, এখন আপনি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা উত্তর যদি না পান, এবং এইটা যদি আপনার ক্ষেত্রে মাল্টিপল টাইমে হয়, আপনার কি ধারণা
যে তার সাথে আমাদের সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং হবে। থাকবে কিনা, আসলে আমাদের সময় নিয়ে আলোচনাটি খুবই চমৎকার, যুগোপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এই বর্তমান সামাজিক অবস্থা প্রেক্ষাপটে, বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে যে উদাহরণগুলো আপনি দিলেন, এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যেহেতু আমাদের হাতে সময় নিয়ে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, তবে এই বিষয়টি নিয়ে আমরা আরো আগামীতে কথা বলতে চাই, অর্থাৎ সিরিজ আকারে আমরা আলোচনা করতে চাই। জনাব মাহবুব সিদ্দিকী, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আপনার সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। ডিসির সাউথ ইস্ট এলাকায় 100,000 থেকে 300,000 ডলারের মধ্যে আমরা বাড়ি কিনতে পারি, সেটি নিয়ে আমরা বিবেচনা করতে পারি, এবং আমরা কেন একজন আরেকজনকে বুঝি না, কেন ভুল বুঝাবুঝি হয়। এটি একটি সিরিজ, এটি একটি বিজ্ঞান ভিত্তিক আলোচনা, ফিজিক্স ম্যাথামেটিক্স এখানে কাজ করছে। সুতরাং এটি নিয়ে আমরা আরো আলোচনা করতে চাই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।